আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এসব কি বলছে ওরা নীরদ? কোনো প্রতিবাদ করছিস না কেন তুই? সত্যি সত্যি কি হয়েছিল এই ঘরে বল। আমি জোর গলায় কিছু বলতে পারছি না, চতুর্পাশের আক্রমণে বাক্যহারা হয়ে গিয়েছি আমি। মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলি, ওই লোকটা আমাকে আমাকে তোকে? কথা সম্পূর্ণ কর নীরদ। ওই লোকটা আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছে আপা। এখন ধরা পড়ে গিয়ে তোদের সামনে মিথ্যে বলছে। কিচ্ছু করিনি আমি, কোনো দোষ নেই আমার। আজ বিকেলে কোনো দোষ নেই তোর? কিচ্ছু করিসনি তাই না? তাহলে এসব কি? আমার সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে ফুসতে ফুসতে নিজের মোবাইল ফোন বের করে নিজের ভাই বোনদের কি যেন একটা দেখাতে শুরু করে লোকটা, আর চিৎকার করে করে বলে, বেশ কয়েকদিন থেকে এসব সহ্য করছি আমি। এই মেয়ে সময় অসময় যখন তখন কল করে মেসেজ করে ডিস্টার্ব করতো আমাকে। শুরুতে ওকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, আমি ওর বোনের হাজব্যান্ড, বড় ভাইয়ের মতো আমার সাথে সম্পর্ক করতে চাচ্ছি, কিন্তু এই মেয়ে কিছুই বুঝতে চায় না। নিষেধ করার পর এর পাগলামি বেড়ে যায়। দেখ, নেটে আজে বাজে মেসেজ দিয়ে ভরিয়ে ফেলেছে। ঘটনা খারাপ দিকে মন নিচ্ছে দেখে আমি চাইছিলাম যতদূর সম্ভব বিষয়টা থেকে বেরিয়ে আসতে। ভেবেছিলাম কাউকে আগেই জানাবো না, একা একাই শর্ট আউট করে চেষ্টা করব। সেজন্যই চিন্তা ভাবনা করে এসেছিলাম আজ। কিন্তু ও যে আমাকেই ফাঁদে ফেলবে এভাবে তা কি বুঝতে পেরেছিলাম? ওদের থেকে ফোনটা নিয়ে এবার আপাকে দেখায় ও। মেসেজের স্ক্রিনশটগুলোতে এত কুরুচিপূর্ণ কথাবার্তা ওসব দেখাতে দেখাতে বলে, দেখো তোমার বোনের কার্যকলাপ। আজও কল করে করে আমার মাথা খারাপ করে দিচ্ছিল। বিশ্বাস না হলে ওর ফোনের কল লগই দেখো। বেডসাইড টেবিলের উপর থেকে আমার ফোন টেনে নিয়ে মেলে ধরে সবার দিকে। আমি অবাক হয়ে যাই। ডায়াল করে আমার ফোন থেকে নাম্বারেও বার 50-এর মতো কল করা হয়েছে। কি অদ্ভুত! আমার কাছে তো অমানুষটার ফোন নাম্বারই নেই। আমি ওকে কল বা মেসেজ করব কি করে? তাছাড়াও কল টাইম যেটা বলছে তখন আমি ঘুমোচ্ছিলাম। এই সব ওরই ষড়যন্ত্র। বিরোধ করে উঠি আমি, চিল্লিয়ে চিল্লিয়ে বলার চেষ্টা করি, আমার মেসেঞ্জার সহ সব যোগাযোগ মাধ্যম ঘেটে দেখা হোক, তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কেউ তা করবে? তার পূর্বেই দুলাভাই মেয়েকে রাগ দেখিয়ে ফোন মেঝেতে আছড়ে ফেলে ভেঙে দেয়। কি দেখার বাকি আছে আর? নাটক করস তুই? আমার বাড়িতে থেকে আমার টাকার খেয়ে আমারই সংসার ভাঙার চেষ্টা লেগে পড়ছিস মা আগি। আর এক মুহূর্ত তোর এই বাড়িতে থাকতে দেবো না আমি। এক্ষুনি বের হবি তুই, এক্ষুনি। তেড়ে এসে আমার হাত চেপে ধরেও প্রায় সাথে সাথেই হুঙ্কার দিয়ে ওঠে মা সশব্দে চর বসানোর গালে। তারপর আমায় টেনে নেন নিজের বুকে, জোর গলায় ওকে উদ্দেশ্য করে বলে ওঠেন, তোর এত বড় স্পর্ধা এহতেশাম, আমার সামনেই আমার মেয়ের গায়ে হাত তুলিস তুই? অনেকক্ষণ যাবৎ তোর কার্যকলাপ দেখছি আমি, কিছু বলছি না এই ভেবে আমিও দেখতে চাই একটা অসহায় মেয়েকে বাড়ি থেকে বের করতে কতটা মিথ্যা তোর মুখ থেকে বেরোয়। কত কথা বানিয়ে বলতে পারিস তুই। আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি তুই এত নিচে নেমে যাবি। বাবা মা সহ পুরো পরিবারের সামনে এত নোংরা ভাষায় গালিগালাজ! ছি! তোর মতো জঘন্য ছেলেকে পেটে ধরেছিলাম ভাবলেও ঘৃণায় শরীর রি রি করছে আমার। শুক্রিয়া আদায় কর ইন্তিশার বাড়িতে নেই, ও থাকলে এই মুহূর্তে কি যে করতো তোকে। মা আমায় সাপোর্ট করছে দেখে সবাই খেপে যায়। আঙ্কেল ধমকে ওঠে বলে, করছি কারণ তোমরা সবাই উঠে পড়ে লেগেছ ওকে বাড়ি থেকে বের করতে, তাই যা মাথায় আসছে তাই করছো। আচ্ছা, কি ক্ষতি করেছে বাচ্চা মেয়েটা তোমাদের? ফোনটা এবার মাওইমার হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে মাওইমা রেগে ছুঁড়ে মারেন ফোনটা। আমায় বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলোতে বুলোতে বলেন, একটুও কাঁদবে না মা, আমি আছি তোমার সাথে, তোমার আপা আছে। আর কেউ বিশ্বাস করুক না করুক, আমরা ঠিকই বিশ্বাস করি তোমাকে। না মা, আমি বিশ্বাস করি না ওকে। আচানক পাশ থেকে বলে ওঠে আপা। আমি মাওইমা দুজনেই অবাক হয়ে তাকাই ওর দিকে। আপা কঠোর চোখে আমার দিকে তাকিয়ে বলে, আমি বিশ্বাস করি না ওকে, কারণ আমি জানি ওইসব করেছে। সবাই ঠিক বলছে, চরিত্রহীন। বোনের নুন খেয়ে তার সাথে বেইমানি করেছ। নিমখারাম, কি করিনি আমি তোর জন্য? পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়েছে আমি তোর জন্য। আজ তুই আমার এত বড় ক্ষতি করে দিচ্ছিলি, সংসার ভাঙতে চেয়েছিলি আমার। আমার টেনে নিয়ে আক্রোশের সাথে বলে আপা। আমি বিস্ময়ে বিমূঢ়, কাঁদতেও ভুলে গেলাম আমি ওর আচরণে। মামিমা ভীষণ রাগলেন।
পাগল হয়ে গেছো তুমি বৌমা? নিজের বোন সম্পর্কে কিসব কথাবার্তা বলছো? ঠিকই বলেছ। এতগুলো প্রমাণ সামনে থাকার পরেও তুমি কেন যে চোখে পট্টি বেঁধে আছো কে জানে। তার ছেলের থেকে পাশ থেকে কেউ বলল, আমার ওসবে কোনো খেয়াল নেই। আমি অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছি চেনা মুখের অচেনা আমার বোনের দিকে। সবাই ঠিকই বলেছে। আর এক মুহূর্তেই কালসাপটাকে বাড়িতে রাখা যাবে না। না চাইতে পেয়ে গেছিল, এখন নিজের দোষেই হারাবে। তুই এই মুহূর্তে বাড়ি থেকে বের হবি নীরদ, এই মুহূর্তে। আমায় রেখে হন হন করে হেঁটে গিয়ে আলমারি থেকে আমার ব্যাগ বের করে অবিন্যস্তভাবে আমার কাপড় চোপড় ভরতে লাগলো আপা। মাউইমা ওকে আটকাতে ছুটে গেলেন পেছন পেছন, কিন্তু তার পূর্বেই তার হাত ধরে জোর করে টেনে ধরে আটকে দিল কেউ একজন। মাউইমা আপ্রাণ চেষ্টা করতে লাগলেন ছাড়া পাওয়ার, সাথে ধমকাধমকি করে আপাকে আটকানোর। বারবার বলতে লাগলেন, মাথা গরম করে ভুল ডিসিশন নিও না। ব্যাগ গোছাচ্ছ কেন? এত রাতে কোথায় যাবে মেয়েটা? আপা শুনছে না কোনো কথা। আর আমি তো পাথরের মতো আপার কাজ কারবার দেখছি। আপার কথাগুলো মায়ের চাইতেও বেশি আঘাত করেছে। মায়ের পেটের বোন হওয়া সত্ত্বেও আমার এই হাল দেখার পরেও ও আমাকেই অবিশ্বাস করলো। আমার শেষ ভরসাই ও ছিল। অথচ ব্যাগে কাপড় ভরা হলে আপা এক হাতে ব্যাগ, অন্য হাতে আমায় ধরে টানতে টানতে নিয়ে গেল সোজা বাড়ির বাইরে। ড্রয়িং রুম ক্রস করার সময় আমি পেছন ঘুরে খুব অদ্ভুতভাবে ইন্তেশারকে খুঁজলাম, কিন্তু সে তো নেই। তার পরিবর্তে দেখা মিলল আমায় ঘর ছাড়া করার পরিকল্পনায় সফল হওয়া সকল ব্যক্তির মুখে লেপ্টে থাকা তাচ্ছিল্য হাসি। এরকমই তো চেয়েছিল এরা। সহজ হয়েছে দুলাভাই নামক নরপিশাচটাকে দুপুরে অপকর্ম করতে দেখার পর নিজে বাঁচতে আটঘাট বেঁধে নেমেছিল আমায় তাড়াতে। সফলও সে। সফল কেবলমাত্র আপন বোনের জন্য, যে বোনকে আমি এই নতুন রূপে একদমই চিনতে পারছি না। আমাকে বাঁচাতে মাউইমা একা কেবল চিৎকার করছেন, কড়া শব্দে আপাকে নির্দেশ দিচ্ছেন এত বড় অন্যায় না করতে। কিন্তু আপা এই সময়টুকুর জন্য বধির। সে আক্রোশে আমায় বাইরে বের করে দিয়ে ব্যাগটা ধপ করে আমার পাশে রেখে ভেতরের দিকে পা বাড়ালো সে। যেতে যেতে আবার কি মনে করে দরজার মুখে এক মুহূর্ত দাঁড়িয়ে বলল, আজ এই মুহূর্ত থেকে তোর সাথে আমার সকল সম্পর্ক শেষ নীরদ। তোর ছায়া আর দেখতে চাই না আমি। কয়েক সেকেন্ড ব্যাস, সশব্দে মুখের ওপর দরজাটা বন্ধ হয়ে গেল। আমি ছলো ছলো দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইলাম। বিড়বিড় করে শুধালাম, আমার যে তুই ছাড়া আর কেউ নেই আপা। আমি এই মাঝরাতে আমায় বের করে দিলি, কোথায় যাব আমি এখন? কিছুক্ষণ অপেক্ষা করলাম, তবে সদুত্তর এলো না ওপাশ থেকে। শেষে চোখের পানি মুছতে মুছতে অসহায়ের মতো ব্যাগ নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। কোথায় যাব জানি না আমি, তবে যেতে হবে আমায় দূর, বহু দূর। হাঁটতে হাঁটতে কত দূরে চলে এসেছি জানি না। হাঁপিয়ে গেলে বসে পড়লাম ফুটপাতে। হাপুস নয়নে কাঁদতে কাঁদতে মেলাতে পারলাম না জীবনের জটিল সমীকরণটা। আপার কথাগুলো কানে বাজছে ঘন্টার মতো। আপা আমার ছায়াটাও দেখতে চায় না আর। কয়েক ঘন্টার ব্যবধানে আমি ওর কাছে এতটা ঘৃণিত হয়ে গেলাম। ও কি চেনে না আমায়, জানে না আমার স্বভাব? অমানুষটার ওসব ভিত্তিহীন প্রমাণ ওর কাছে বড় হয়ে গেল। কখনো ভাবতেও পারিনি জীবনে এরকম একটা সময় আসবে নিজের বোনের দ্বারাই গলা ধাক্কা খেয়ে বাড়ি ছাড়া হতে হবে আমায়। স্রেফ একটা ফলস এলিগেশনের সব শেষ। খানিক বাদে কারো উপস্থিতি টের পেলাম পাশে। ভীরু চোখে তাকালাম, দেখলাম ইন্তেশার বসে আছে। নিয়ন আলোতে ঝাপসা, ওর চোখ মুখ বিধ্বস্ত। মনে হচ্ছে মারপিট করেছে। সারা মুখে জায়গায় জায়গায় ক্ষত, ঠোঁট কেটে রক্ত ঝরছে টুকটুক করে। যদিও বা কিছুটা মুছেছে, তবুও তা ছড়িয়ে আছে ঠোঁটের আশেপাশে। চোখ সরিয়ে নিলাম আমি ওর থেকে। এসব কিছু দেখতে চাই না। ওই বাড়ির কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না আর। আমি চোখ সরালেই ও কাঁধের কাছে ওড়নাটায় হাত রাখলো। চমকে সরে যাওয়ার চেষ্টা করলে এক হাতে টেনে ধরলো আমায়। গমগমে স্বরে বলল, মানুষের দাঁতের আঘাত বিষধর সাপের কামড়ের মতো ভয়ানক, যে জায়গায় পড়ে পচে যায় একদম। আমি ওর কথা শুনেও না শোনার ভান করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গেলাম, কিন্তু ওর শক্তির সাথেই বা পেরে উঠবো কেন? জোর করে ও ওড়না সরিয়ে নিজের রুমাল বের করে কামড়ের জায়গাটা আলতো হাতে চেপে রক্তগুলো মুছে দিতে থাকলো। কি অদ্ভুত! ওড়না পরিহিতা আমার লুকোনো ক্ষত এই ছেলেটার চোখ এড়ালো না, অথচ চকচকে লাইটের আলোয় দাঁড়িয়ে থাকা বাড়ি ভর্তি মানুষগুলোর চোখে খুব সহজেই এড়িয়ে গেল। দাঁত কামড়ে উত্তাল কান্নাটাকে আটকাতে চেষ্টা করলাম আমি, তবু গা কেঁপে উঠতে থাকলো খানিক খানিক পর। ইন্তেশার গাঢ় শ্বাস ফেলে রক্ত সব মুছে দিয়ে একটা ছোট অয়েনমেন্টের টিউব বের করলো। তারপর নরম হাতে ক্ষতের উপর অয়েনমেন্ট লাগিয়ে দিতে দিতে বলল, খবরদার অসহায়ের মতো কাঁদবে না। অসহায় নও তুমি, শক্ত হতে শেখো।
লাইফের মেইন স্ট্রাগল আজ রাত থেকে শুরু। এত সহজে ভেঙে পড়লে ভাঙতেই থাকবে সারা জীবন। খানিক চুপ থেকে আবারও মৃদু হেসে বলল, সত্যিকার অর্থেই এত জলদি আমার থেকে তোমার মুক্তি নেই নীরদ। বিধাতাও মুক্তি দিতে চান না। কিন্তু আমি তো চাই। ওকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বললাম, অসহায় তুই ভাবছিস আমাকে? ভুল করছিস। আমি ভেঙে গুড়িয়ে যেতে পারি, কিন্তু অসহায় হয়ে পড়িনি। নিজেকে নিজে সামলানোর ক্ষমতা আছে আমার। তুই চলে যা সামনে থেকে, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। যাব না আমি। দেখি তো কি করে আমার গ্লুমি ওয়েদার। ইস, খুব কথা শিখে গেছে ম্যাডাম একদিনেই। মৃদু হেসে আমার ডান হাতে কবজির কাছে আলতো করে চেপে ধরল ইন্তেশার। রাগে শরীর জ্বলে উঠলো আমার। হাত ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বললাম, দয়া দেখাতে আসবি না, খবরদার। তুই তো তোর ভাইয়ের মতোই লম্পট। তোদের পুরো পরিবার জঘন্য, রক্তচোষা পিশাচগুলোর মতো জঘন্য। তোর ভাই আমার সম্মানহানি করতে চেয়েছে, পারেনি। এখন তুই এসেছিস ওর অসমাপ্ত কাজ পুরো করতে। আমার চিৎকারে ইন্তেশারের চোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু টু শব্দটাও উচ্চারণ না করে পূর্বের ন্যায় কবজি চেপে ধরে বসে রইল চুপচাপ। ওর মৌনতা আমার রাগটাকে আরো বাড়িয়ে দিল। ছাড়া ভাবার জন্যে মরিয়া হয়ে উঠলাম আমি। কিন্তু কিছুক্ষণ ধস্তাধস্তি করতে শরীরের সমস্ত শক্তি শেষ। পরে বাধ্য হয়ে বসে পড়তে হলো ওর পাশে। একটু শান্ত হলে ও আমার হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। নিজের প্যান্টের পকেটে হাত দিয়ে কি যেন একটা চেক করে কাঙ্ক্ষিত বস্তু না পেলে বিরক্তিতে চকারান্ত একটা শব্দ বের করে আশেপাশে তাকাতে লাগলো। বিরক্ত মাখা গলায় বলল, একটা রিক্সাও তো দেখা যাচ্ছে না। ইমিডিয়েটলি শেল্টারের ব্যবস্থা করা দরকার। এভাবে রাস্তায় আর কতক্ষণ? বিরক্তিতে মুখ তেতো হয়ে উঠলো আমার। নাটক শুরু করেছে। বলেছি না লাগবে না তোর হেল্প। নাটক করতে আসবি না একদম আমার সাথেই তোর। আমার কথা যে ইন্তেশার গায়ে মাখলো না, তা ওর স্বাভাবিক ভঙ্গি দেখেই বোঝা গেল। এখনো নিজ খেয়ালে মত্ত সে। কি আকাশ কুসুম চিন্তা ভাবনা করলো কতক্ষণ, তারপর হঠাৎই বলল, এই ওঠো তো একটু, সামনের দিকটাই যাই হাঁটতে হাঁটতে। ওখানে রিক্সা নয়তো বেবি ট্যাক্সিগুলো ঠিক পাওয়া যাবে। একটা জায়গায় যাব। এভাবে আর বাইরে থাকা চলে না। আচ্ছা, হাঁটতে পারবা তো তুমি? আমি ভ্রু কুঁচকালাম। প্রথমে কি বলেছি শুনতে পাসনি? লাগবে না আমার তোর হেল্প। একা ছাড় আমাকে, নইলে খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিলাম। চিল্লিয়ে লোক জড়ো করবো একদম। চিল্লাও, দেখো কে আসে এই অসময়ে। আসলে তো ভালোই, হেল্প হবে আমাদের। ভাবলেশীন ভাবে বলে মুখটা ফিরিয়ে নিল। কথায় যে ওর সাথে পারবো না বুঝতে পারলাম আমি। তাই একা একাই চুপ করে গেলাম। এত শরীর খারাপ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব আমি। নিজ যন্ত্রণায় কাবু হয়ে জড়সড় হয়ে বসে রইলাম চুপচাপ। ওদিকে ইন্তেশারের সাড়া নেই, কিন্তু উপস্থিতি আছে। দীর্ঘক্ষণ কেটে গেল আমাদের নিস্তব্ধতায়। বেশ কিছু সময় পর কোত্থেকে একটা রিকশার বেলের টুংটাং শব্দ শোনা গেল। অজান্তেই সচকিত হলো মস্তিষ্ক। ইন্তেশার হাত তুলে সজোরে ডেকে উঠল রিকশাটাকে। প্রথমে তো দাঁড়াবেই না, বহু কষ্টে দাঁড় করিয়ে ডাবল ভাড়ার শর্তে কোনো এক জায়গায় যাওয়ার জন্য ঠিক করা হলো। রিকশা ঠিক হলে আমার ব্যাগ তুলে দিয়ে গমগমে স্বরে ডাকলো ইন্তেশার। ডাকটা শুনলাম, তবুও জিদে উপেক্ষা করে বসে রইলাম। আমার গোয়ার তুমি ওর মেজাজ তুঙ্গে তুলে দিল। দ্রুত গতিতে এগিয়ে এসে খামচে ধরলো আমার বাহু। তারপর চোখের পলকে নিজেকে রিকশায় আবিষ্কার করলাম আমি। চোখ মুখ কুচকে ও উঠে বসতে বসতে বিড়বিড় করে বলল, ধৈর্যের বাঁধ কখন যে ভেঙে যায়। কথাটা স্পষ্ট কানে এলো আমার। সাথে সাথেই রিকশা থেকে নেমে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। ও আবার খামচে ধরলো আমার বাহু। শক্ত করে নিজের সাথে চেপে ধরে রিকশাওয়ালাকে আদেশ করলো রওনা হতে। আমি খুব নিচু স্বরে ওকে উদ্দেশ্য করে জঘন্য গালি দিয়ে বসলাম। গালি শুনে ওর চোখ মুখ আবারও শক্ত হয়ে গেল, কিন্তু একটু শব্দ উচ্চারণ না করে পূর্বের ন্যায় আমায় চেপে ধরে বসে রইল। আমি ঘৃণায় মুখ ফিরিয়ে রাখলাম। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর রিকশা যখন থামল, নীরদ দেখতে পেল পুরাতন মতো একটা দোতলা বাড়ির সামনে তারা দাঁড়ানো। টুকটুক করে তাকিয়ে জায়গাটা চেনার চেষ্টা করলো ও। রাতের আধারে আশেপাশ চিনতে না পারলেও আলো ঝলমল করা বাড়িটা ওর কাছে খুব পরিচিত মনে হলো। আনমনে বিড়বিড় করলো, কোথাও এটাকে দেখেছি আগে, কিন্তু মনে করতে পারল না কোথায় দেখেছে। ইন্তিসার ওর বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকায় বিষয়টা লক্ষ্য করে শান্ত স্বরে পাশ থেকে বলল, বাড়িটা আমার দাদাভাইয়ের থেকে পাওয়া সম্পত্তি। আজ থেকে আমরা এখানেই থাকবো। ইন্তিসারের কণ্ঠ কানে আসতেই বাড়ি থেকে দৃষ্টি সরালো নীরদ। আমরা এখানে থাকবো কথাটা হিট করলো ওর মাথায়। সোজা হয়ে বসে ভুরু কোঁচকালো। আমরা থাকবো মানে? কে থাকবে তোর সাথে? আমি মোটেও থাকবো না তোর সাথে। তোর সাথে
আর দুটো কথা বলতে চাইল নীরদ, কিন্তু রিক্সাওয়ালা সন্নিগ্ধ চোখে ঘুরে তাকানোর ফলে বাকি কথাটাও সম্পূর্ণ করা হলো না। সাথে সাথে চুপ করে গেল ও। এদিকে ইন্তিসার হতাশভাবে শ্বাস ফেলে রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে দিল। রিক্সাওয়ালা হয়তোবা কোনো প্রশ্ন করত তাদের, তবে তাকে সে সুযোগ দেওয়া হলো না। এর পূর্বে বাড়ির ভেতর থেকে মাঝ বয়সে একটা লোক ছুটে এলো ওদের কাছে। ইন্তিসারকে সালাম দিয়ে মৃদু হেসে বলল, আপনাদের অপেক্ষাতেই বসে আইছিলাম স্যার। ইন্তিসার দ্রুততার সাথে নীরদকে রিক্সা থেকে নামিয়ে নিয়ে সংক্ষেপে জিজ্ঞেস করলো, সব কিছু ঠিকঠাক করে রেখেছো? যে সব তৈয়ার। মাঝরাইতে একটু কষ্ট হয়েছিল, তবে বটে ম্যাডাম। কথা সম্পূর্ণ করতে পারল না লোকটা। ইন্তিসার হাতের ইশারায় থামিয়ে দিয়ে তাদের আদেশ করলো, ব্যাগটা নিয়ে এসো উপরে, জলদি। তারপর কোনো দিকে না তাকে নীরদের হাত শক্ত করে চেপে ধরে হনহন করে বাড়িটার ভেতরে ঢুকে গেল। ইন্তিসার আর বুড়ো লোকটার কথাবার্তা অসংলগ্ন মনে হলেও সেই দিকে খেয়াল দিতে ইচ্ছে হলো না আমার। একটু আগের ঘটনাগুলো আবারও আঘাত করতে শুরু করলো মাথায়। দলা পাকানো কান্নারা আবারও ঠেলে বেরিয়ে আসতে চাইলো ভেতর থেকে। এই জীবন কখনোই পাওনা ছিল না আমার। কেন হলো এইসব আমার সাথে? পাগল পাগল লাগছে নিজেকে। চলতে চলতে থেমে গেলাম আমি। সবেগে ইন্তিসারের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম, কোথাও যাব না আমি। ইন্তিসার এবারে খুব রাগলো, হ্যাচকা টানি নিজের সাথে মিশিয়ে নিয়ে গর্জে উঠল, আমার ধৈর্যের পরীক্ষা নিবে না কিন্তু নীরদ। আর একটা পাগলামি করলে ধৈর্যহারা হব আমি। তারপর চাপকে সোজা করব তোমায়, বলে দিলাম। চুপচাপ আমার সাথে ভেতরে যাবে এই মুহূর্তে। ওর দেখা দেখি গর্জে উঠলাম আমিও। তোর কথা শুনতে বাধ্য নই আমি, বলেছি তো যাব না, মরে গেলেও যাব না। ভালো কথায় কাজ হবে না, বুঝতে পেরেছি। এরপর যেটা হতে যাচ্ছে তার জন্য আমি মোটেও সরি নই, বরং তুমি আমায় এই কাজটা করার জন্য বাধ্য করলে। কিছু বুঝে ওঠার আগেই আমার ওড়না টেনে নিয়ে দুই হাত পিছু মোড়া করে বেঁধে দিল ইন্তিসার। অবাকের চরম সীমায় পৌঁছে আমি একটা শব্দ উচ্চারণ করতে পারলাম না। এই সুযোগে পকেট থেকে রুমাল বের করে ও মুখটাও বেঁধে ফেললো আমার। তারপর এক ঝটকায় কাঁধে তুলে নিয়ে ঝড়ের বেগে বাড়ির ভেতর ঢুকে গেল। মিনিট খানেক পর দোতলার বিশাল একটা রুমে আবিষ্কার করলাম আমি নিজেকে। হাত মুখ বাঁধা অবস্থায় বিছানায় ফেলে শক্ত গলায় বলল, নিজের দোষে নিজের পায়ে কুড়াল মারলে, এখন থাকো এইভাবে। আমি দুপায়ে ছটফটিয়ে উঠলাম। ও তাকালো না, মুখ ফিরিয়ে চলে গেল। এদিকে রাগে দুঃখে সবকিছু তছনছ করে দিতে মন চাইলো আমার। আজ কোনো অনর্থ ঘটবেই আমার দ্বারা, আর এর জন্য দায়ী থাকবে ওই নোংরা ছেলেটা ইন্তিসার। বেশি সময় এভাবে হাত মুখ বাঁধা অবস্থায় থাকতে হলো না নীরদকে। চোখ মুখে হালকা পানি ঝাপটা মেরে দারোয়ানের সাথে টুকটাক কথা বলে নীরদের ব্যাগ হাতে জলদি ফিরল ইন্তিসার। তারপর একা একা টুকটাক কথাবার্তা বলতে বলতে নীরদের বাঁধনগুলো খুলে দিতে লাগলো। মুক্ত হওয়ার পর নীরদ মাথা নিচু করে চুপচাপ বসে থাকতে চাইল। ইন্তিসারের উপর তার রাগ এক ফোঁটাও কমেনি, উল্টো বেড়েছে। দিক বিদিক হারা হয়ে কখন যে খারাপ কি করে বসে সেই ভয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। কিন্তু ক্ষোভটা যে বহুদিনের জমানো, সম্পূর্ণটা কেবল ইন্তিসারের উপর তাও নয়, সবার উপরেই রাগ ওর। সবচাইতে বেশি রাগ নিজের ভাগ্যের উপর। কেন তার 5টা মানুষের মতো একটা স্বাভাবিক জীবন পেল না ও? কেন জন্মের পর থেকে ওর ভাগের সব অপ্রার্থী ভিড় জমালো? কেন? এদিকে নীরদের চিন্তার বিভর ইন্তিসার বুঝতে পারল না ওর উপর নীরদের রাগের সীমা গগন স্পর্শ করে ফেলেছে। খুব স্বাভাবিক কনসার্ন দেখিয়ে ও নীরদকে কিছু মেন্টাল সাপোর্ট দিতে চাইল। ব্যাগ থেকে পরার মতো কাপড় চোপড় বের করতে করতে বলল, নীরদ যাও, ফ্রেশ হয়ে আসো, চেঞ্জ করে শুয়ে পড়বা, তোমার এখন রেস্টের প্রয়োজন। ইন্তিসারের কনসার্ন মেকি মনে হলো নীরদের কাছে। এইসব নাটক দেখে ও তেলে বেগুনে জ্বলে উঠল। সামনে রাখতে চাওয়া রাগটা শেষ পর্যন্ত সামলানো সম্ভব হলো না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে এক ঝাঁক তিক্ত কথা বান ছুড়ল ইন্তিসারের উদ্দেশ্য। খুব তাচ্ছিল্য করে বলল, তোরা পারিসও বটে, পুরো পরিবার অভিনয় কলে 100 on 100।
কেউ দু চোখে সহ্য করতে পারবে না, আবার কেউ ভালোবাসার ডালা নিয়ে বসবে, কেউ ঘর থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগবে, কেউ বা রাস্তা থেকে তুলে এনে মাথায় গোজার জায়গা করে দেবে। উফ, এক একজনের অভিনয় ক্ষমতা, জাত অভিনেতা সব এক একটা পরিবারে। তো তোর পরিবারের সবার অভিনয় দেখা তো শেষ, তাদের যা স্বার্থ ছিল আমার সাথে সেটা হাসিল করা শেষ, বের করে দিয়েছে। এখন তুই বল, তোর কোন স্বার্থ বাকি? দেখি তোর বাসনা পূর্ণ করতে পারি কিনা। ও হ্যাঁ, তোর তো আবার আমাকে চাই। তো বল, কিরকম সার্ভিস পেলে খুশি হবি তুই? না এত দয়া দেখাচ্ছিস, গেটিস তো। কথা সম্পূর্ণ করতে পারল না নিদর। তার পূর্বের প্রবল চটেটা ঘাতে ছিটকে পড়ল মেঝেতে। ইন্দিসার রাগের ফোঁস করতে করতে নীরদের কাঁধ খামচে ধরে টেনে তুলল ওকে। ছেলেটা রক্তাক্ত চোখে এত ভয়ঙ্কর চাহনি, মনে হচ্ছে এই মুহূর্তে ভস্য করে দেবে সব কিছু। অথচ সত্যিটা হলো নিদরের কথা তিরস্কারের তোলপাড় শুরু হয়েছে ইন্তিসারের বুকের ভেতর। চোখ ফেটে যেন রক্ত ঝরতে চাইল ওর। তবে এখন বেসামাল হলে চলবে না। খুব দ্রুত সামলে নিল নিজেকে। ক্রোধ এবং হতভম্বতা মেশানো গলায় বলল, স্বার্থ? কিসের স্বার্থের কথা বলছো তুমি নীরদ? আমি না টায়ার্ড হয়ে যাচ্ছি তোমার এসব আচরণে। কেন এত পাগলামি করছো তুমি? যেসব কথাবার্তা বলছো ভেবে বলছো তো? আমার ভালোবাসা এতটাই সস্তা তোমার কাছে? স্বার্থের জন্য ভালোবাসছি আমি তোমায়? ইন্তিসারের কথায় আবারও তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল নিদরের ঠোঁটের কোণে। সস্তা ছাড়া আর কি? তুই তো আমাকে ওই একটা কারণেই চাইছিস, ইগোর লড়াই। শুরুতে সাড়া দিইনি বলে হাত ধুয়ে লেগে পড়েছিস পেছনে, একবার সুযোগ পেলেই। কথা সম্পূর্ণ করল না নীরদ। ওর ইঙ্গিত উপলব্ধি করতে পেরে থমকায় ইন্তেসার। আহত দৃষ্টিতে তাকাল নীরদের দিকে। নীরদ এতটা নিম্নস্থলের ভাবে ওকে। শিরা উপশিরাগুলো দপদপ করতে শুরু করলো। এতদিনের যত্ন গড়া ভালোবাসাটাকে এভাবে অপমানিত হতে দেখে সহ্য হলো না। দীর্ঘক্ষণের চেপে রাখা রাগ ফুটে বেরোতে শুরু করলো ভেতর থেকে। সেও এবার সামলাতে পারল না নিজেকে। রাগে জ্ঞান শূন্য হয়ে বলে উঠল, আমার ভালোবাসা সস্তা? সস্তা ভালোবাসা কেমন হয় দেখতে চাও তুমি? কি যেন বলছিলে? সার্ভিস দেবে আমাকে? ওকে ফাইন, আমিও দেখতে চাই তোমার সার্ভিস কেমন। নীরদকে দু হাতে ঠেলে বিছানায় ফেলে দিল ইন্তেসার। দ্রুত হাতে গায়ে শার্ট খুলে দূরে ছুঁড়ে ফেলে ঝুঁকে এলো নীরদের উপর। ইন্তেসারের মুখটা নীরদের দিকে নামতেই ভয়ে ততস্থ হয়ে গেল নীরদ। রাগে কি বিপদটাই না টেনে এনেছে নিজেকে বাঁচাতে ও সবেগে আঘাত করতে চাইল ইন্তেসারের শরীরে। কিন্তু তার পূর্বে ওর হাত চেপে ধরল ইন্তেসার। অবজ্ঞায় হাসি হেসে খুব ঠান্ডা গলায় বলল, কি সার্ভিস দেবে না আমাকে? এর আগেই কেন যেন। এটাই তো সত্যি ইন্তেসার, তুই ঠিক এতটাই নোংরা। ইন্তেসারকে কথায় সম্পূর্ণ করতে না দিয়ে বলে উঠল নীরদ। ইন্তেসার আবারও হাসল। হ্যাঁ ঠিক, এবং আমি আমার চূড়ান্ত নোংরা রূপটা তোমাকে দেখিয়েই ছাড়বো। আর একটু ঝুঁকে নীরদের সাথে সমস্ত দূরত্ব কমিয়ে নিল ইন্তেসার। অশ্রু সজল নীরদ ঘৃণার চোখ বন্ধ করে নিল তরিং। কিন্তু দীর্ঘক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরেও ইন্তেসারের থেকে কোনো স্বরূপ বর্ণ আচরণ না পেয়ে বাধ্য হলো চোখ খুলে তাকাতে। ইন্তেসারের চোখ মুখে অন্যরকম অতিব্যক্তি। এই অভিব্যক্তি সবটাই ব্যথার ছাপ নাকি অন্য কিছু তা নীরদের ঘৃণা মাখানো দৃষ্টি অবলোকন করতে পারল না। তবে নীরদ চোখ খুলেই তাকালো। ইন্তেসারের হাতে চাপ বাড়ল। সমস্ত রাগ দু হাতে ঢেলে নীরদকে এমনভাবে বিছানায় চেপে ধরে রাখলো, এক মুহূর্তের জন্য নীরদের মনে হলো শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে ওর। মুখ ফুটে উঠল বেদনার ছাপ। ইন্তেসার তা খেয়াল করতে চাইল না। ঘৃণায় আচ্ছন্ন হয়ে খুব ঠান্ডা স্বরে বলল, নাবিহা ওয়াসিমাত নীরদ, তুমি চেয়েছিলে না আমার থেকে মুক্তি পেতে? তবে তাই হোক। আজকের পর থেকে তোমার আমার পথ আলাদা, পুরোটাই আলাদা। আমার ভালোবাসাকে অবজ্ঞা করে যে আঘাত তুমি দিলে, এই আঘাত তোমায় আমার মন থেকেও বের করে দিল। ইন্তিসার আজ থেকে তোমায় পাওয়ার বাসনা ছেড়ে দিল। আজ থেকে তুমি আমার জীবনের উচ্ছিষ্টাংশ, কেবল একটা উচ্ছিষ্টাংশ।
না আমার ভালোবাসার স্থানে থাকবে আর না কোনো অনুভূতি থাকবে তোমায় নিয়ে। তুমি কেবল থাকবে আমার দুঃস্বপ্ন হয়ে। স্বার্থ করছিলে না? শোনো, নিজেকে এতটা প্রায়োরিটি দেওয়ার কিছু নেই। কোন স্বার্থের টানে আসবে মানুষ তোমার কাছে? কি আছে তোমার? নিজেকে প্রশ্ন করো। একটু থামলো ইন্তেসার, তারপর আবার বলল, আমি তোমাকে এক আকাশ ভালোবাসা দিতে চেয়েছিলাম নীরদ, কিন্তু তুমি তার যোগ্য নও। তোমাকে আমি আমার বর্ণিল রংধনু ভাবতাম। তুমি আমাকে বোঝালে কিছু রংধনুর রং কালো হয়। ঠিক আছে, আমি চোখ বন্ধ করে এ সত্যি মেনে নিলাম, মুক্তি দিলাম তোমাকে। ইউ নো হোয়াট, ইউ ডোন্ট ডিজার্ভ লাভ। নীরদকে ছেড়ে দিয়ে হনহন করে বেরিয়ে গেল ইন্তেসার। যাওয়ার সময় সজোরে দরজা আঘাত করতে ভুলল না সে। আজ নীরদ ওকে ভেঙে দিয়েছে, সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে। ভীষণ যন্ত্রণায় একাকার হয়ে আজ প্রথমবারের মতো ইন্তেসারের চোখ দিয়ে অশ্রু ঝরতে দেখা গেল। এদিকে ইন্তেসার চলে যাওয়ার পর চোখ মুছে উঠে বসল নীরদ। চিৎকার করে বলতে লাগলো, তোর জন্যেই আজকে আমার এই দুর্গতি। এই তুই আমার লাইফটাকে হেল বানিয়ে রেখেছিস। তোর থেকে শুরু হয়েছে সব কিছু। আসল ঝামেলার গোড়া তুই। কেন আসতে গেলি এতগুলো বছর পর? হ্যাঁ, কেন ভুলতে পারিসনি আমায়? আজ তোর কারণেই আবার আমার উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে। আমার জীবনের সবচাইতে বড় দুর্ভাগ্যের নাম ইন্তেসার, শুনতে পাচ্ছিস? আমার জীবনের সবচাইতে বড় দুর্ভাগ্য তুই, শুধু তুই। একাধারে চিৎকার করতে গিয়ে কণ্ঠ ভেঙে আসতে চাইল নীরদের। চোখ দিয়ে অনগল পানি ঝরতে শুরু করলো। এবার আর চোখ মোছার চেষ্টা করলো না সে। ঝরুক এভাবে, চোখের পানির সাথে কষ্টগুলো গলে গলে পড়ুক ভেতর থেকে। শুধু ইন্তেসার নয়, সব কিছু থেকে এখন মুক্তি চাই তার, সব কিছু থেকে। রাতটা কোনো রকমে কাটার পরই বেরিয়ে পড়লাম বাড়িটা থেকে। যাওয়ার মতো জায়গা তো নেই, তবুও শেষ ভরসা হিসেবে হাঁটতে হাঁটতে রওনা হলাম জিনিয়ার বাড়ির উদ্দেশ্যে। যদিও ওর আশ্রয়ে থাকবো না, কিন্তু ও নিশ্চয়ই গার্লস হোস্টেলগুলোর খোঁজ দিতে পারবে আমায়। এই শহরে থাকি কত বছর হলো, কিন্তু কিচ্ছু চিনি না। ওকে একটা কল করতে পারলে ভালো হতো, কিন্তু আমার ফোনটা, এখান থেকে জিনিয়ার বাড়ি অনেক দূর, হেঁটে যাওয়া সম্ভব না। রিক্সা ভাড়ার টাকাও আমার কাছে নেই। তবুও বৃদ্ধা চেষ্টা হিসেবে ব্যাগটা হাত ঢুকালাম। কাপড়গুলো একটু সরাতেই হাতে কাগজের মতো কিছু একটা আটকালো। কৌতূহলে মাথা নিচু করে দেখলাম চকচকে 1000 টাকার নোট। ভারী অবাক লাগলো। সেই 4 বছর আগে ওই বাড়িটায় ওঠার সময় এই ব্যাগে করে কাপড় এনেছিলাম আমি। তারপর থেকে আলমারি বন্দি ছিল ব্যাগটা, হাতও দেওয়া হয়নি। সেই ব্যাগে আমারই কাপড়ের ভাঁজে 1000 টাকার নোট। এ টাকা তাহলে আমার নয়। এত টাকা একসাথে কখনো নেইনি আমি। প্রয়োজন হলে 500 টাকা নিয়েছি হয়তোবা, তাছাড়া আর নেইনি। এটা যেহেতু আমার টাকা নয়, তাহলে টাকা কিভাবে এলো? কে রেখেছে টাকা? ঠোঁট কামড়ে অন্য কাপড়গুলো উল্টে পাল্টে দেখতে লাগলাম। অদ্ভুত বিষয় হলো, কয়েকটা কাপড় সরানোর পরেই 1000 টাকার একটা বান্ডেল চোখে পড়লো। গুনে দেখি 14,000 টাকা। একটা নোটের সাথে ছোট্ট কাগজও আটকানো, ওতে লেখা, টাকাগুলো ফেলে দেওয়ার আগে নিজের গলায় এবং কানে একবার হাত দেবে। দিয়েছো? হ্যাঁ। টাকাগুলো তোমার গলার চেন, ওতে আটকানো ফুলের পাপড়ির লকেট এবং ইয়াররিং বিক্রির টাকা, অর্থাৎ তোমার টাকা। এ পর্যন্ত পরেই আমি তড়িঘড়ি করে গলায় কানে হাত দিলাম। ঠিক দুটোই খালি। তারপর আবারও লেখাগুলোতে চোখ বুলালাম। আরও লিখেছে, টাকার ব্যবস্থা আমি করে দিয়েছি বলে ইগো দেখিয়ে ওগুলো ফেলো না, পস্তাবে। এটাকে বরং একটা ঋণ ভেবে নাও। যে মানুষটাকে পৃথিবীতে সবচাইতে বেশি ঘৃণা করো, তার উপর ঋণী থাকলে না হয় সময় আসলে চুকিয়ে দেবে। ভ্রুকুচকে কাগজটা ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিলাম আমি। নাটকের শেষ হয় না। কত বড় ধড়িবাজ! কখন বাড়ি ফিরে এসব নিয়েছে বুঝতেও পারিনি। এই নমুনা ওর পিছু ছাড়ার। গতকাল রাতে ওর বলা কথাগুলো মনে করে মেজাজ খারাপ হয়ে গেল আমার। জানে ওর টাকা আমি মরে গেলেও ছোবো না, তাই মাথা খাটিয়ে আমারই জিনিসপত্র নিয়ে গেছে, চোর কোথাকার। ব্যাগের জিপার আটকে হাতে তুলে নিলাম ব্যাগটাকে। এখনো জানি না এ টাকা খরচ করব কিনা। জিনিয়াদের বাসায় যাই আগে, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। হেঁটে হেঁটে কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ করে রাস্তায় গুলিয়ে গেল আমার। সবগুলি এক মনে হতে লাগলো। রাস্তার ধারে সব বাড়ি জিনিয়াদের বাড়ি মনে হতে লাগলো। দুঃখে শোকে পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম আমি কতক্ষণ। কপাল ভালো, জিনিয়ার বাড়ির ঠিকানা মনে ছিল। পথের ধারে এক দোকানদারকে জিজ্ঞেস করলাম এই বাড়িটা কোথায়। সে প্রথমে চিনতে পারলো না,
কিন্তু পাড়ার নাম বললে ভ্রু কুঁচকালো। বলল, আপনি তো ভুল পথে আইসা পড়ছেন, ওই গলি তো অন্য রোডে। আমি জিজ্ঞেস করলাম, হেঁটে যাওয়া কি সম্ভব? হুম, রিক্সা লাগবো। দোকানদারের কথা শুনে হতাশ হলাম আমি। পরে বাধ্য হয়ে রিক্সা করে যেতে হলো। কিন্তু রিক্সায় উঠে অন্য চিন্তা ঘিরে ধরলো আমায়। জিনিয়া যতই আমার বান্ধবী হোক না কেন, এমন বিধ্বস্ত অবস্থায় ওদের বাসায় গেলে আমাকে ঠিক একসেপ্ট করবে না। শহরের মানুষের মন খুব কঠিন, মায়া দয়ার স্থান নেই বললেই চলে। তাছাড়াও আমার জীবনের গল্পটা এতটাও সহজ নয়। কে জানে কিভাবে নেবে ওরা আমায়, আদৌ নেবে কিনা সন্দেহ। চিন্তাটা ধীরে ধীরে ভয়ের রূপ নিল পথেই। এই ভয়ের কারণে দেখা গেল বাড়ির সামনে এসে আর ভেতরে ঢোকার সাহসই পাচ্ছি না। আজ দারোয়ানও নেই ভাগ্যিস, নইলে এতটা সময় দাঁড়িয়ে থাকতে দিত না। সন্দেহ করতো আমায়। কতটা সময় মনের সাথে যুদ্ধ করে ভয় কাটিয়ে ভেতরে যখন পা রাখলাম, তখন ভর দুপুর। জোহরের আজানে মুখরিত চারদিক। আমি একরাশ শঙ্কা নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে আগের দিনের কথাগুলো মনে পড়ে গেল আমার। অন্তু নামক মানুষটার সাথে প্রথম দেখা হলো এই বাড়িতে। সেও তো ঘুরঘুর করে যখন তখন। তবে এই মুহূর্তে তার সামনে আমি একদমই পড়তে চাইছি না। রিস্ক নেওয়া যাবে না। দ্রুত উপরে যেতে হবে আমায়। ব্যাগ শক্ত করে চেপে ধরে কোনো দিকে না তাকিয়ে এক ছুটে লিফটে উঠে গেলাম। জিনিয়াদের দরজার সামনে অনেকগুলো জুতো দেখে ভরকে গেলাম আমি। আধখোলা দরজা দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করলাম ভেতরে কি চলছে, কিন্তু কিছুই চোখে পড়লো না। ভেতর থেকে অনেক মানুষের আওয়াজ আসছে। কোনো প্রোগ্রাম কি? আমি কি অসময়ে এসে ভুল করলাম? একটা দুশ্চিন্তা গ্রাস করে ফেললো আমায়। অস্বস্তি বোধ হতে লাগলো। নক করবো নাকি ফিরে যাব বুঝে উঠতে পারছিলাম না। ওই মুহূর্তেই দরজা খুলে গেল হঠাৎ। সাথে সাথে চমকে উঠে দু কদম পেছনে সরে গেলাম আমি। আরে আম্মাজান, ডরাইছেন নাকি? হাস্যজ্জ্বল মুখে জিজ্ঞেস করলো ওপাশের ব্যক্তি। ভ্রুকুচকে তাকালাম আমি। আরে, জিনিয়াদের বাড়ির দারোয়ানটা না? আপনারও দাওয়ার আসিল বুঝি? যান ভিতরে যান। সাগাই তো সব আয়সা পড়ছে। আমি একটু বাজারে যাই। এই যে ম্যাডাম, লিস্ট ধরাই দিল, মেলা খরচ। দাঁত বের করে হেসে লিস্ট দেখালো দারোয়ান। আমি কিছু না বুঝে মাথা নাড়লাম। তাহলে যাই আম্মা, আপনি বেল টিপেন, ভিতরে যান। জি। আমার উত্তরে সন্তুষ্ট হয়ে সালাম ঠুকে বেরিয়ে গেল দারোয়ান। দারোয়ান চলে গেলে আমি চিন্তা ভাবনা ছেড়ে কলিং বেলটা বাজালাম আলতো হাতে। বার দুই বাজাতেই দরজার ওপাশ থেকে জিনিয়ার গলা ভেসে এলো। কে? আমি হালকা কেশে জবাব দিলাম, জিনিয়া, আমি নীরদ। সাথে সাথেই দরজাটা খুলে গেল। অবাক হয়ে গেল জিনিয়া। হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! তুই এই অসময়ে আমার বাসায়? আয় আয়, ভেতরে আয়। খুব ভালো সময় এসেছিস, মা দেখলে অনেক খুশি হবে। দাঁড়া, মাকে ডাকি। জিনিয়া খুশি মনে আন্টিকে ডাকতে গেল, কিন্তু আমি এক্ষুনি তা চাইলাম না। ওকে আটকাতে ওর হাত চেপে ধরে টেনে নিলাম বাইরে। অস্থিরভাবে বললাম, আন্টিকে পরে ডাকিস, আগে আমার কথা শোন। আরে শুনবো তো, ভেতরে চল, ভেতরে গিয়ে বলবি। এখানেই বলতে হবে। কি হয়েছে তোর? একটু ঘাবড়ালো জিনিয়া। আমি বড় করে শ্বাস ফেলে বললাম, আসলে সমস্যায় পড়ে তোর এখানে আসা দোস্ত, আমায় প্লিজ হেল্প কর একটু। কি সমস্যা? খুলে বল আমাকে। আমার হাতে আলতো করে চাপ দিল জিনিয়া। বলবো, আচ্ছা আঙ্কেল কি বাসায়? ওহো, বাবা তো গ্রামের বাড়ি গেছে গত রাতে। কেন, বাবাকে দরকার? না না, আসলে আসলে আমি বাসা থেকে বেরিয়ে এসেছি। ইনফ্যাক্ট তাড়িয়ে দেওয়া হয়েছে আমায়। কি? বিস্ফোরিত চোখে তাকালো জিনিয়া। আমি হ্যাঁ বোধক মাথা নেড়ে গতকালের সব ঘটনা বিস্তারিত বললাম ওকে। আমার কথা শুনে ও যেন নড়াচড়া করতেও ভুলে গেল কয়েক মুহূর্তের জন্য। তারপর ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু করলো। আমার কাঁধে হাত রেখে ফোপাতে ফোপাতে বলল, ওই অমানুষগুলোর মধ্যে কিভাবে ছিলি তুই বোন? তোর আপন জন্য তো দেখি তোর শত্রু। আমি ওর কান্না দেখে দীর্ঘশ্বাস ছাড়লাম। মনের ভেতর চেপে রাখা কথাগুলো কাউকে বলতে পেরে শান্তি লাগছে আমার। জিনিয়া, এখন তো আবার থাকার মতো কোনো জায়গা নেই। তুই কি কোনো মেস বা গার্লস হোস্টেলের খোঁজ দিতে পারবি? খুব ভালো হতো আমার জন্য। কিসের মেস্টেস? কোথাও যাওয়া হবে না তোর, আমাদের বাসায় থাকবি তুই। চোখে পানি মুছে আমার ব্যাগটা হাতে নিল। আরে না না, আমি এখানে থাকবো না। আঙ্কেল আন্টি কি ভাববেন? কিচ্ছু ভাববে না কেউ, তুই চল ভেতরে চল। আমায় আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত টেনে ধরে ভেতরে নিয়ে গেল জিনিয়া। ভেতরে ঢুকতে ড্রয়িং রুম ভরা মানুষজন দেখে আর কথা বলার সুযোগই পেলাম না আমি। বাধ্য হয়ে চুপচাপ জিনিয়াকে অনুসরণ করতে হলো আমায়। আন্টি রান্নাঘরে ব্যস্ত, দেখা হলো না আমার সাথে তার।
জিনিয়া নিজ থেকে ওর আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দিল আমায়। তাদের সাথে টুকটাক কথা বলে অবশেষে ওর রুমে বসলাম। আমার রুমে বসিয়ে দরজা আটকে ওর আরো এক পশলা কাঁদতে বসলো জিনিয়া। আমি একরাশ বিস্ময় নিয়ে ওর কান্না দেখতে লাগলাম। এই মেয়ে তো দেখছি পাগল কিসিমের, নইলে বন্ধুর দুঃখে এইভাবে দুঃখ বিলাস করবে কেন? জিনিয়ার দুঃখ বিলাস দেখতে দেখতে উপলব্ধি করলাম ভীষণ ক্ষুধায় পেট জ্বালা করতে শুরু করেছে আমার। গত রাত থেকে না খাওয়া, তার উপরে এত ধকল গেল। ক্ষুধার কথা জিনিয়াকে বলতেও খুব লজ্জা লাগছিল, কিন্তু নিজের দুর্বল শরীরের সাথে লড়াই করে ওঠা সম্ভব হলো না আমার। লজ্জার মাথা খেয়ে বলেই ফেললাম, জিনিয়া কিছু খাবার হবে, ক্ষুধা পেয়েছে আমার অনেক। জিনিয়া এক মুহূর্ত কান্না থামিয়ে আমার দিকে তাকালো। আমি বেশিক্ষণ ওর চোখে চোখ রাখতে পারলাম না, লজ্জায় চোখটা নামিয়ে নিলাম। কিন্তু তারপরেই দেখলাম ওর ফোপানো কান্নার তীক্ষ্ণ শব্দযুক্ত কান্নার রূপ নিয়েছে। অদ্ভুত, আমার দুঃখে আমার চাইতেও বেশি কেন ও কাছে? কেউ শুনলে কি ভাববে? না, এখন তো দেখছি পাগল কিসিমের না, আদ্যপান্ত পুরোই পাগল এই মেয়ে। জিনিয়াদের আত্মীয় স্বজন চলে গেল বিকেলের দিকে। তারা যে আমাকে একদমই পছন্দ করেনি তাদের ভাবভঙ্গি দেখেই বোঝা গেছে। আমার এসবে আসলে কিছুই যায় আসে না, ইনফ্যাক্ট আসছেও না। আমি যত দ্রুত সম্ভব নিজের একটা ব্যবস্থা করার কথা ভাবছিলাম। এর মধ্যে একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, এবছর অ্যাডমিশন এক্সাম আমি দিব না। সম্ভব নয় এইভাবে, পড়াশোনার বিষয়টাই মাথা থেকে বেরিয়ে গেছে আমার। তাছাড়াও সাথে বই নেই, সময় তো নেই। আমি তো ওর গল্প উপন্যাসে নায়িকা নই যে পরীক্ষার হলে বসলো আর চোখের পলকে চান্স পেয়ে গেল। আমার ব্যাগপত্র গুছিয়ে আসার বিষয়টা দেখতে পেয়ে আন্টির মুখ অন্ধকার হয়ে গেছে। এখান থেকে যে কোনো সাহায্য পাবো না বুঝতে পারছি। নিজের উপরই রাগ হচ্ছে আমার। এত অপদার্থ কেন আমি? সবসময় নিজেকে গুটিয়ে রাখার ফল পাচ্ছি তো এখন। পাশের রুম থেকে চাপা কিছু শব্দ ভেসে আসছে, তর্ক করছে জিনিয়া আন্টির সাথে। আমি জানি আমাকে নিয়েই। একটা বাইরের মেয়ের জন্য বাড়িতে অশান্তি হবে, বিষয়টা খারাপ দেখায়। দীর্ঘশ্বাস চেপে উঠে দাঁড়ালাম। এখানে থাকাটা আর উচিত হবে না। মাগরিব ঘুচে গেছে, বেরোলে এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত আমার। ব্যাগ থেকে সুতির একটা ওড়না বের করে মাথায় পেঁচিয়ে নিঃশব্দে বেরিয়ে পড়লাম। খারাপ লাগছে, জিনিয়ার সাথে বোধহয় আর কখনো দেখাই হবে না আমার। আমাকে কোনো হেল্প করতে পারলো না বলে গিলটি ফিল করবে ও। নীরদ না? দোতলার সিঁড়ি শেষ মাথায় পা রাখতে পেছন থেকে ডাক পড়লো। ঘাড় ঘুরিয়ে দেখলাম অন্তু সাহেব। খানিক হাসবার চেষ্টা করলাম। জি? ফ্রেন্ডের বাসায় থাকতে এসেছিলেন বুঝি? নেমে আসতে আসতে জিজ্ঞেস করলেন উনি। আমি আবারও হাসলাম। সেরকমই কিছু। সপ্তাহখানেক পরেই তো আপনাদের এক্সাম, এই সময় বাইরে ঘোরাটা কি ঠিক? না, ঠিক নয়, কিন্তু আমি ঘুরছি কারণ আমি পরীক্ষা দেব না। পরীক্ষা দেবেন না কেন? প্রিপারেশন ভালো না? উহুম, ভেবেচিন্তে ডিসিশন নিয়েছেন? নিয়েছি। ঝামেলা পোহাতে হতে পারে কিন্তু। যে ঝামেলায় আছি তাই আগে কাটিয়ে উঠি। মনে মনে কথাটা আওড়ে চুপচাপ হাসি মুখে তাকিয়ে রইলাম আমি ওনার দিকে। উনি নেমে আমার মুখোমুখি দাঁড়িয়ে শীতল দৃষ্টিতে হাত ধরে থাকা ব্যাগ দুটোর দিকে তাকালেন। তারপর আমার চোখে চোখ রেখে বললেন, গতকালের জন্য থ্যাঙ্কস। আপনি একটা অপরিচিত ছেলের এত বড় উপকার করলেন, তার জন্য মন থেকে থ্যাঙ্কস। জবাবে আমি কিছু বললাম না। উনি খানিক চুপ থেকে কিছু বলার জন্য মুখ খুলবেন, ঠিক তখনই দোতলার একটা ফ্ল্যাটের দরজা খুলে গেল। খানিক পর মাঝবয়সী দুজন মহিলা বেরিয়ে এলো ভেতর থেকে। আমরা দুজনেই তাকালাম সেই দিকে। মহিলা দুজন সিঁড়ি দিয়ে নামার সময় তাদের একজন সহাস্যে অন্তু সাহেবের দিকে প্রশ্ন ছুড়ে দিল। আরে অন্ত, তুমি এখানে? ভালো আছো? অন্তু সাহেব বিনীত ভঙ্গিতে তাদের সালাম দিয়ে কুশলাদি বিনিময়ে সারলেন। ওনারা আমার দিকে তাকিয়ে পুনরায় প্রশ্ন করলো, ওকে তো ঠিক চিনলাম না। ও আমার গেস্ট, মায়ের পক্ষের গেস্ট, দাওয়াত ছিল, চলে যাচ্ছে। খুব দ্রুত বললেন উনি। ভদ্রমহিলার ভ্রু কুঁচকালেন একটু, তারপর আমার দিকে তাকিয়ে বলল, আগে কখনো দেখিনি তো, যাকগে, নাইস টু মিট ইউ। আমি সংক্ষেপে জবাব দিলাম, নাইস টু মিট ইউ। তাহলে অন্ত আসি, পরে দেখা হবে। হাত নেড়ে চলে গেল ওরা। ওরা চলে যাওয়ার পর অন্তু সাহেব আবারও আমার দিকে তাকালেন, প্রশ্ন করলেন, আমি সচরাচর এই সময়ে বাসায় থাকি না, আজ কেন আছি জানেন নীরদ? আইডিয়া করতে পারছি। কি বলুন তো? যিনি আপনাকেও আমার ব্যাপারে বলেছে। আপনার আইডিয়া সঠিক, এবং এও বলেছে আমি যেন আপনাকে হেল্প করি। কিন্তু আমার যে আপনার হেল্প চাই না অনিক সাহেব। সরি ম্যাডাম, আপনি না চাইলেও যে আজ আমায় আপনার হেল্প করতেই হবে।
মৃদু হেসে অন্তু সাহেব আমার ব্যাগের দিকে হাত বাড়ালেন। আমি চট করে ব্যাগ সরিয়ে নিয়ে বললাম, একবার কিছু না বুঝেই আপনার উপর ভরসা করেছিলাম অন্তু সাহেব, কিন্তু তারপর আমার খুব গিল্টি ফিল হয়েছে। এখন আবার নতুন করে গিল্টিনেসে ভুগতে চাই না আমি। আমার কথা শুনে অন্তু সাহেব মাথা নিচু করে হাসলেন। নিজ প্রয়োজনে মাঝে মধ্যে গিল্ট ফিল করানোর মতো কাজও করতে হয়। ইটস গুড। আমার আপনাকে প্রয়োজন নেই অন্তু সাহেব। আপনার জেদ অনেক বেশি নীরদ, এটা কিন্তু মানুষের জন্য খুব হার্মফুল। আমার ওপর বিশ্বাস রাখতে পারেন, একটা ভুল সময় যখন আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হয়নি, আজও হবে না। ভবিষ্যতে যে হবে না তার কি গ্যারান্টি? ভবিষ্যতের কথা তো আমরা বলতে পারি না নীরদ। আমরা বাঁচি বর্তমানে, বর্তমানে বেঁচে থেকে বর্তমানকে নিয়ে ভাবাটাই বুদ্ধিমানের কাজ, নয় কি? এ পর্যায়ে কঠিন কিছু বলতে চাইলাম আমি, কিন্তু তার পূর্বে উনি আমার হাত থেকে ব্যাগটা টেনে নিলেন। আমি ঋণী হয়ে থাকতে পছন্দ করি না। একটা প্রবলেমে হেল্প করে আপনি আমায় ঋণী করে দিয়েছেন। এই ঋণ চেয়ে আমায় পরিশোধ করতেই হতো। ম্যাডাম প্লিজ আসুন আমার সাথে। অনুরোধে সুরে বলল অন্তু সাহেব। আমি আর না করতে পারলাম না, বাধ্য হয়ে গেলাম তার পিছু পিছু। দেখাই যাক না ভাগ্য আমার জন্য আর কি কি লিখে রেখেছে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বহু কষ্টে একটা গার্লস হোস্টেল সিট ম্যানেজ করা সম্ভব হলো। অন্তু সাহেব নিজে তো খুঁজেছিলেনই, তার পাশাপাশি তার বন্ধুদেরও বলেছিলেন। কয়েক ঘন্টা মানুষটার সাথে কাটানোর পর কেন যেন মনে হলো অন্তু নামক মানুষটা বোধহয় খারাপ না। সত্যিকার অর্থেই সে আমার উপকার করতে চাইছিল। সিট ফাইনাল করে যখন কয়েক মাসে সিট রেঞ্জটাও সে নিজ দায়িত্বে অ্যাডভান্স করে দিল, তখন আমার বিস্ময় আরো বেড়ে গেল। আমি নিতে চাইছিলাম না একদমই। আমার নিষেধ অগ্রাহ্য করে সে হোস্টেল সুপারের হাতে ফিস বুঝিয়ে দিয়ে বলল, ধার হিসেবে নিন, চুকিয়ে নেবেন। আমি বিষণ্ণভাবে উত্তর দিলাম, কতজনের উপর আর ঋণী থাকবো আমি? সে কি আরো কেউ ধার নিয়েছিল নাকি? মজার ছলে বললেন উনি। আমি কিছু না বলে তার দিকে তাকালাম। উনি হাসি ধরে রেখে শুধালেন, টিউশন করাতে কোনো আপত্তি আছে নীরদ? পেলে তো ভালো হয়, আপনি খুঁজে দিতে পারবেন? চেষ্টা করে দেখি। ব্যাকগ্রাউন্ড সায়েন্স তো? হ্যাঁ। আচ্ছা, হয়ে যাবে। সত্যিই হবে? এই শহরে তো বাসা পাওয়ার মতো টিউশনি পাওয়াও দুর্লভ। ভালোদের জন্য সবখানেই অপশন থাকে, কেবল খুঁজে নিতে হয়। আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। চা খাওয়ার না হয় একদিন? আপনি কবে ফ্রি বলুন? এখন খাবেন? এখন তো ঘোরা হলো। না, এখন যে পারছি না, কাজ আছে একটু। অলরেডি লেট আমি। তাহলে জানিয়ে দেব, যোগাযোগ তো হবে এখন থেকে। আমার কাছে কোনো ফোন নেই। হোস্টেলে অভিভাবকদের সাথে কথা বলার জন্য টেলিফোন আছে, ওখানে না হয় কল করব। আচ্ছা ঠিক আছে। তাহলে আজ বিদায় নিই। আপনি যান, নিজের রুমে যান, গুছিয়ে নিন সব, কেমন? হ্যাঁ বোধক মাথা নাড়লাম আমি। বি স্ট্রং। মৃদু হেসে চলে যাওয়ার জন্য পা বাড়ালেন উনি। আমি তখনও ওখানেই দাঁড়িয়ে। কয়েক কদম হাঁটার পর কি মনে করে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন উনি। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। আচ্ছা নীরদ, ডোন্ট মাইন্ড, আপনার নামটা একটু কঠিন। আমি কি আপনাকে নীর অথবা নীরু বলে রাখতে পারি? ওনার প্রশ্নে আমি নিজেই ভাবনায় পড়ে গেলাম। একটু অস্বস্তি লাগলেও তা লুকিয়ে বললাম, জি পারেন। আচ্ছা, তাহলে নীর বলেই ডাকবো। তো নীর, আপনি মাইন্ড না করলে আরেকটা কথা বলবো। অবশ্যই বলুন। মলিনতা আপনাকে মানায় না, প্লিজ একটু হাসবেন। হাসি এমন একটা জিনিস যা কঠিন কাজকেও সহজ করে দেয়, আর আপনার হাসি অনেক সুন্দর। এরপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে পিছু ঘুরে চলে গেলেন অন্তু সাহেব। আমি এক দৃষ্টিতে তাকিয়ে তার প্রস্থান দেখলাম। মলিনতা মানায় না? আমার তো মনে হয় হাসি আমাকে মানায় না। মন খারাপের বার্তা নিয়েই যে আমার জন্ম। সেদিনের সেই সন্ধ্যার পর আমার জীবনে হঠাৎ পরিবর্তনের ছোঁয়া লাগলো। ভেঙে গুড়িয়ে যাওয়া আমিকে সামলে নেবার জন্য একজোড়া বলিষ্ঠ হাত পেয়ে গেলাম আমি, অপ্রত্যাশিতভাবে। যে হাতজোড়া রুক্ষ নির্জীব মরুভূমির মতো আমার জীবনটাকে মুঠো ভরা ভালোবাসা নামক সঞ্জীবনী নিয়ে সতেজ করে তুলল। আমি জানতাম না কিভাবে কখন মানুষটা সাপোর্ট পেতে পেতে সম্পূর্ণ তাকে পাওয়ার লোভ পেয়ে বসলো আমায়। মিথ্যে মিথ্যে বিয়েটাকে সত্যি করার বাসনা জাগলো খুব করে। ভালোবাসা নামক বস্তুটার থেকে সব সময় পালিয়ে বেড়াতে চেয়েছি আমি, অথচ ভাবতেও পারিনি এটাই কখনো আমার বেঁচে থাকার একমাত্র কারণ হয়ে দাঁড়াবে। ভালোবাসার বহিঃপ্রকাশ অবশ্য আগে করিনি আমি,
অন্তই করেছিল, সেও আমায় ভালোবাসতে শুরু করেছিল ধীরে ধীরে। আমার সংগ্রামে স্বেচ্ছায় জুড়ে দিয়েছিল সে নিজেকে। তারপর হুট করেই আমাদের সম্পর্কটা খুব গাঢ় হলো। সম্বোধন আপনি থেকে তুমিতে নামলো। 2-3 মিনিটের ফর্মাল কথাবার্তাও সময় গড়ানোর সাথে সাথে ইনফর্মাল হয়ে গেল। কথা বলতে বলতে সময় জ্ঞান থাকতো না আমাদের কোনো। অকারণেই আমার হোস্টেলের সামনে দিয়ে ঘুরপাক খেত সে। আমি সামনে এলে বলতো, ট্রিট দেবো তোমাকে, চলো। ট্রিট? কিসের ট্রিট? কোন পারপাসে? আরে এত কষ্ট করে পড়াশোনা করছো, একটা ট্রিট তো তোমার প্রাপ্য, তাই না? নাও, আর কথা বাড়িও না, জলদি তৈরি হয়ে এসো। আমাকে কথা বলার সুযোগ না দিয়ে জোর করে রেডি করে নিয়ে চলতো সে অকারণ ট্রিট দিতে। নতুন প্রেমে পড়েছি তখন। প্রেমিকের সব কিছুতেই ভালোবাসা খুঁজে পাই। তার অংশে হিসেবে সাহেবের অকারণে ট্রিটও ভালো লাগতো আমার। সেই তো হাঁটতে হাঁটতে রাস্তার ধারে কোনো এক চায়ের দোকানে এক গাদা কনডেন্সড মিল্ক আর চিনি দেয়া কড়া লিকারের চা। চিনি বেশি খাওয়ার অভ্যেস না থাকলেও সেই চায়ের জন্য সব অভ্যেস ত্যাগ করতে লাগলাম আমি হাসি মুখে। চা খাওয়া শেষ হলে এলেবেলে ধরনের গল্প ব্যস্ত রাখার জন্য চেষ্টা করতো সে আমায়। আমি তো বেশি কথা জানি না, তাই গল্পের রেশ থাকতো না বেশিক্ষণ। সে বুঝতো ফিরে যাওয়ার সময় হয়েছে আমার, এখন আটকাবে কি করে। একা একাই ভাবতো। ততক্ষণে আমি গুছিয়ে নিয়েছি, এখন উঠবো। ওই মুহূর্তে হঠাৎ জোর গলায় ডেকে বলতো আমায়, উঠছো যে? আরে এখনই চলে যাবা? ব্যস্ততা না থাকলে কিছুটা সময় থেকে যাও না। ঢাকা শহর তো এখনো ঠিকঠাক চেনো না তুমি। শহর না চিনলে বড় হবা কি করে? আমি ভাবলাম চা খেয়ে তোমাকে নিয়ে একটু শহর চেনাতে বেরবো। থাক, এখন ফেরার দরকার নেই, বরং চলো তোমাকে একটু শহর চিনিয়ে আসি। আমি ওর কথা শুনে মুখ লুকিয়ে হাসতাম। বুঝতাম ঠিকই শহর চেনানো তো বাহানা মাত্র, আসলে সে আমার সাথে কিছুটা সময় কাটাতে চায়। চাইতাম তো আমিও এমন কিছু, তবে চাওয়া পাওয়াগুলো অগোচরে থাকতে দিয়েছি সব সময়। আমি চেয়েছিলাম সে এগোক, এবং আমার চাওয়া পূর্ণ হলো একদিন। ভর্তি পরীক্ষার রেজাল্ট বেরোলো, তার ইউনিভার্সিটির জুনিয়র হয়ে গেলাম আমি। আমার চান্স পাওয়ার খুশিতে সেদিন সে ক্যাম্পাস ঘোরাতে নিয়ে গেল আমায়। অর্ধেক বেলা খুব আগ্রহ নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখানোর পর ঘুরতে ঘুরতে তার ডিপার্টমেন্টের সামনে যখন এলাম, ওই মুহূর্তে আচমকাই আমার হাত ধরে থামালো সে আমায়। আমি ফিরে তাকালে দেখতে পেলাম পকেট থেকে টুকটুকে লাল গোলাপ বের করে হাঁটু গেড়ে বসেছে সে। প্রেম নিবেদনের বিখ্যাত সেই পন্থা। বিস্ময়ে কোনো শব্দ উচ্চারণ করতেও ভুলে গেলাম যেন আমি। যেন বাক্যহারা হয়ে গেছি কয়েক মুহূর্তের জন্য। বিস্ময় ভাঙলো তার কথাতেই। ইয়ে নীর, প্রপোজ কিভাবে করতে হয় তা তো আমার জানা নেই। আজ তোমার সাথে দেখা করার আগে বন্ধুরা আমাকে বারবার করে মুখস্থ করিয়েছে কাউকে প্রপোজ করতে হলে কিভাবে বলতে হয়, কিভাবে ফুল ধরতে হয়, কি কি বলতে হয়। কিন্তু আমার মনে হচ্ছে আমি সব ভুলে বসে আছি, গুছিয়ে তোমাকে ভালোবাসার কথা বলতে পারছি না। আমি বরং আমার ভাষায় বলি, কেমন? আমি বোকার মতো মাথা নেড়ে সায় দিই। সে উঠে দাঁড়িয়ে নার্ভাস ভাবে হেসে বলে, ভালোবাসা, বিয়ে শাদী, সম্পর্ক, এসবের বিপক্ষে থেকেছি আমি সবসময়। এক মানুষের সাথে দীর্ঘ পথ পাড়ি দেওয়া আমার কাছে খুব দুঃসাধ্য মনে হয়। আমি ভাবতেও পারি না আজ কারোর জন্য আমার যে অনুভূতি, দুদিন পরেও সে অনুভূতি একই রকম থাকবে। অন্য সব কিছুর মতো অনুভূতি ক্ষয়িষ্ণু, এটাই ভাবতাম আমি। কিন্তু তোমাকে দেখার পর থেকে কিভাবে যেন আমার ভাবনার গতিপথটা পাল্টে গেছে নীর। সম্পর্ক নিয়ে ভিন্ন ভাবনার ভাবতে ইচ্ছে করে না আমার। কেন যেন মনে হচ্ছে আমার থিওরি আমার কাছেই উল্টো হয়ে গেছে। অনুভূতি ক্ষয়িষ্ণু কিনা জানি না, তবে তোমার প্রতি আমার আকর্ষণ দিনকে দিন বেড়েই চলেছে। আমি এক মুহূর্ত তুমিহীনা নিজেকে ভাবতে পারছি না। প্রতিদিন নানা বাহানায় তোমার কাছে ছুটে আসি। কেন জানো, একদিন তোমাকে না দেখলেই মনে হয় আমাদের মাঝে দূরত্ব যেন কতখানি। কত বছর যেন তোমার সাথে আমার দেখা হয় না। তোমাকে ছাড়া আমি কতটা শূন্য তুমি আইডিয়াও করতে পারবে না নীর। আমি জানি না আমার জন্য তোমার মনে কোনো অনুভূতি জেগেছে কিনা, কিন্তু তোমাকে ঘিরে আমার অনুভূতিগুলো আর লুকিয়ে রাখতে পারছিলাম না, কিছুতেই না। আজ হয়তো আমার দুঃসাহসিক পদক্ষেপটা আমাদের মধ্যেকার সম্পর্ক পাল্টে দেবে। ঠিক কোন দিকে মোড় নেবে সম্পর্ক বুঝতে পারছি না। তবে 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 তুমি না করলে আমি বোধহয় মরে যাব নীর, স্রেফ মরে যাব। শুনতে হাস্যকর লাগছে তাই না? তোমাকে ছাড়া বাঁচব না, বাক্যটা আমার কাছেও আগে হাস্যকরই লাগতো, কিন্তু যেদিন থেকে বুঝলাম তুমি আমার অস্তিত্বের সাথে জড়িয়ে গেছো, সেদিনের পর থেকে হার লাগে না। পিচ্চিমি,
কি আছে তোমার মাঝে বলতে পারো? আমাকে এভাবে পাগল করলে কবে? 2 কদম এগিয়ে এসে আমার দুবাহু আঁকড়ে ধরল সে, শুধালো। তার অস্থির চাহনি আমাকেও স্পর্শ করে ফেলল তড়িৎ। তার চোখে চোখ রেখে আমারও জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, আপনি বলুন তো, আপনার মাঝে কি এমন আছে প্রেম বিদ্বেষী আমার মনে আপনার জন্য হঠাৎ উথাল পাথাল প্রেমের জোয়ার বইতে শুরু করলো কেন? কিন্তু ইচ্ছেকে বাস্তব রূপ দিতে পারলাম না আমি। নিয়ন্ত্রণহীন আমার মন ভাবনার ঝাঁপি বন্ধ করে গুছিয়ে রাখা উত্তরটা শুনিয়ে দিতে বলল। আমিও মনের কথা শুনে বলে ফেললাম, হ্যাঁ, শুনতে হলে যে প্রশ্ন করতে হয়। উইল ইউ বি মাইন? আপনি প্রশ্ন করছেন না, তাহলে আমি উত্তরটা দিই কি করে? আমার কথা শুনে সেও খানিক চমকালো, চোখ বড় বড় করে বলল, তার মানে তুমিও আমায়? তার কথা শেষ হবার পূর্বে আমি লজ্জায় চোখ বন্ধ করে মুচকি হাসলাম। তারপর বলা নেই কওয়া নেই, অন্তর বন্ধুরা দল বেঁধে হই হই করতে করতে বেরিয়ে এলো কোত্থেকে। আমাদের ঘিরে দাঁড়িয়ে তাদের সে কি উল্লাস! সেই মুহূর্তে ওদের দেখে আমার লজ্জা তো আকাশচুম্বী। নিজেকে লুকোতে আমি আছড়ে পড়লাম অন্তর বুকে। সেও আলতো হেসে চেপে ধরলো আমায় তার বুকের মাঝে। কতটা সময় ওভাবে অতিবাহিত হবার পর কানের কাছে খুব কোমল আওয়াজে পাই আমি, নীর, উইল ইউ মাই বি মাইন? লজ্জা তখনও কাটেনি আমার। ঠোঁট কামড়ে ধরে আরেকটু লুকাই আমি তার বুকে। লজ্জায় কথা জড়িয়ে যাচ্ছিল আমার। কোনো রকম বিড়বিড় করে বলি, জানি না জান। সে হাসে, প্রাণ খোলা হাসি, সাথে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আকাঙ্ক্ষিত শব্দগুলো উচ্চারণ করে, ভালোবাসি তোমাকে নীর, ভীষণ ভীষণ ভালোবাসি। মানুষটার মুখে ভালোবাসার কথা শুনে সুখ সুখ লাগে আমার। আবেশে চোখ বন্ধ করে তার বুকেই লেপ্টে থাকি আমি। আমার মনে হয় মানুষটা সৃষ্টিকর্তারই পাঠানো উপহার। তার হাত ধরে দুঃখ ঠেলে সুখের জগতে পা রাখতে চলেছি আমি। সে আমার জীবনের একমাত্র সৌভাগ্য। আমার দেখা অন্যতম পারফেক্ট একজন মানুষ ছিল অন্তু। সে সবসময় আমার পাশে ঢালের মতো থেকেছে। কখনো প্রেমিকের মতো প্রচন্ড ভালোবেসেছে, কখনো অভিভাবকের মতো আমার সব দায়িত্ব পালন করেছে। আমি না চাইতেও ফিনান্সিয়ালি হেল্প করার চেষ্টা করেছে সব সময়। 2 বছরের সম্পর্কে আমাদের মনোমালিন্য হয়েছে শুধু একবার, ওর অকারণ ফিনান্সিয়াল সাপোর্টের বিষয়টা নিয়েই। বিষয়টা আমার পছন্দ ছিল না। সে নিজেও তো স্টুডেন্ট। আমার পেছনে অযথা টাকা খরচ করার কোনো মানে হয়? যেখানে আমি এনাফ ইনকাম করছি, অন্তত পক্ষে নিজের চলার মতো ইনকাম তো করছি। তাছাড়াও 4 জন মেয়ে মিলে একটা ফ্ল্যাট শেয়ার করে থাকছি। শেয়ারে ভাড়া বেশিও নয়। তাহলে তার কেন হেল্প করতে হবে আমায়? এ নিয়ে একটু রাগারাগি হয় আমার। ভেবেছিলাম রাগারাগিতে মন টন খারাপ করবে, বিষয়টা স্টপ হয়ে যাবে, কিন্তু কোথায়, পাত্তাই দেয়নি সে। পরের মাসের বাসা ভাড়া দিতে গিয়ে যখন দেখলাম অনেক আগেই ভাড়া পরিশোধ করা শেষ, তখন বুঝতে পারলাম বারণ শোনার মানুষ তো এ না। নিজের যা ভালো মনে হয় তাই করে যাবে সে। তবুও খোঁচাখুচি চেষ্টা করলে মুখের উপরেই অস্বীকার করে সে নাকি আমার বলার পরেই টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি অযথাই ঝগড়া করার চেষ্টা করছি। মুখের উপর এমন ডাহা মিথ্যা শুনে পরে হাল ছেড়ে দিয়ে একা একাই চুপ করে যেতে হয় আমায়। কিন্তু তার সমস্ত হেল্পগুলোকে ঋণ ভেবে তা পরিশোধের চিন্তায় নিজের ইনকামের টাকা থেকে কিছুটা জমাতে শুরু করলাম। সবটাই ওর অলক্ষ্যে। জানতে পারলে আর আস্ত রাখতো আমায়। আমাদের সম্পর্কটা খুব ভালো যাচ্ছিল। পাওনার চাইতে বেশি কিছু পেতে পেতে আমি সম্পূর্ণটাই ওর উপর নির্ভরশীল হয়ে উঠছিলাম। ওর সান্নিধ্য আমি পুরো দমে অতীত ভুলিয়ে দিয়েছিল। হ্যাঁ, একদম ভুলিয়ে দিয়েছিল আমায়। এক মুহূর্তের জন্যেও আমার মনে পড়তো না আমার ফেলে আসা জীবনের কথা, আপা, ইন্তিশারের কথা। ওরা পুরো দমে মন মস্তিষ্ক থেকে হারিয়ে যায় আমার। ওদের পরিবর্তে তখন সবটা জুড়ে কেবল একজনের বসবাস, আমার প্রথম প্রেম, আমার জীবনের একমাত্র অবলম্বন। দিনকে দিন ওর প্রতি আমার ভালোবাসা সকল মাত্রা ছাড়িয়ে যেতে লাগলো। ও জানতো আমি কি পরিমাণ ভালোবাসি ওকে, ঠিক কতটা পাগল আমি ওর জন্যে। ওর তরফ থেকেও ভালোবাসার কমতি ছিল না। কিন্তু কথায় আছে না, সুখের জন্য ভালোবাসলেও এর দুঃখকে এড়ানো যায় না। আমাদের সম্পর্কেও দুঃখের সময় ঘনিয়ে এসেছিল দ্রুত। আমার জীবনে অপ্রত্যাশিত ঘটনার সংখ্যাই বেশি। সুখ যেমন একদিন অপ্রত্যাশিতভাবে এসেছিল, দুঃখ তেমন অপ্রত্যাশিতভাবেই এলো। আমাদের সম্পর্কের শুরুটা যেমন মিষ্টতা দিয়ে হয়েছিল, সময় গড়ানোর সাথে সাথে এই মিষ্টতা কোথায় যেন হারিয়ে যেতে শুরু করলো। চোখের সামনে ধীরে ধীরে মানুষটার পরিবর্তন আমায় খুব পীড়া দিত। একদিন যে মানুষটা আমাকে খোলা আকাশে মুক্ত পাখি হবার স্বপ্ন দেখিয়েছিল, সেই হঠাৎ আমার পায়ে শেকল পরিয়ে জোর করে খাঁচায় বন্দি করার জন্য উঠে পড়ে লাগলো। তার ভালোবাসাই হয়ে গেল আমার কাছে শক্ত লৌহ শিকলের মতো। নাকি এটাকে ফাঁসির দড়ি বলবো আমি, যে দড়িতে স্বেচ্ছায় গর্দান দিয়েছিলাম আমি।
বুঝতে পারছেন না তো? আচ্ছা একটু ভেঙে বলি। সম্পর্কে শুরু থেকে আমার ঘিরে অন্তর একটা সমস্যা ছিল। আমার কেন একটা বন্ধুমহল নেই, সে খুব টেনসড থাকতো এটা ভেবে। যেভাবে তার উপর নির্ভরশীল হয়ে পড়ছি, সে যখন থাকবে না, বাইরে চলে যাবে, তখন আমি একা একা কিভাবে থাকবো? কার ভরসায় রেখে যাবে সে আমায়? জেনিও তো নেই, ওর বিয়ে হয়ে গেছে, থাকে হাজবেন্ডের সাথে মুম্বাই। এত বড় শহরটায় সাপোর্ট ছাড়া আমি ঠিকঠাক চলতে পারবো তো? আমার সার্ভাইভাল নিয়ে ওর মনে একটা শঙ্কা কাজ করতো সবসময়। দুশ্চিন্তায় নীরব হয়ে বসে থাকতো প্রায়ই। অনবরত সিগারেট ফুঁকতো আর কিছুক্ষণ পর পর আমার দিকে করুণ চোখে তাকাতো। ওর এত দুশ্চিন্তা দেখে আমি হাসতাম, বলতাম, এতই যখন দুশ্চিন্তা আমায় নিয়ে, তাহলে বাইরে যাচ্ছ কেন? নিজ দেশেও তো উচ্চতর ডিগ্রি নেওয়া যায়, ভালো স্টুডেন্টদের কি অপরচুনিটি কম নাকি? প্রত্যুত্তরে সে কিছু বলতো না, চট করে অন্য প্রসঙ্গে চলে যেত। আমি বুঝতাম কোনোভাবেই সে নিজ স্বপ্নের সাথে আপোষ করতে রাজি না। অ্যাম্বিশাস তাকে দেখেও আমার খুব প্রাউড ফিল হতো। এভাবে চলতে চলতে একসময় তার চাপাচাপিতে আমারও খুব ইচ্ছে হলো কিছু বন্ধু বানাই। কিন্তু বন্ধু কি হাতের মোয়া? চাইলে কি পাওয়া যায়? না, শুরুতে আমি কোনোভাবেই কাউকে বন্ধু বানাতে পারছিলাম না। সবার নিজস্ব গ্রুপ আছে, প্রায় ক্লাস শেষে ক্যাম্পাসে বসে থাকতে দেখতাম তাদের। কি সুন্দর আড্ডা দিত, পড়াশোনা করতো তারা। ওসব দেখলেও চোখ জুড়ায়। মনটা আমার লোভী হয়ে উঠতো কোনো একটা গ্রুপে জয়েন হওয়ার জন্য। ঘোরের মধ্যে এক পা বাড়িয়েও ফেলতাম আমি বোধ হয়। তারপর আচমকা সম্বিত ফিরে আসতো। কোনটা বোধে পিছু মোড়ে দীর্ঘশ্বাসের সাথে প্রস্থান করতে হতো। হঠাৎ একটা মেয়ে গিয়ে কিভাবে কারো গ্রুপে ঢুকবে ভাবতেও অদ্ভুত লাগতো আমার। এই অদ্ভুত লাগাটা প্রতিদিন না কমে বরং বাড়ছিলই। পরে নিজের দ্বিধাদ্বন্দ্বের সাথে জিততে না পেরে বন্ধু বানানোর সিদ্ধান্ত বাদই দিয়ে দিলাম আমি। অন্তু আছে, সে হলেই চলবে আমার। এই মনোভাব নিয়ে আমি দ্রুতই আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সে না থাকলে কি হবে ভাবার সময় নেই আমার। যখনকার বিষয় তখন দেখা যাবে। তো এভাবে দ্রুত পরিবর্তনশীল একটা সময় কেটে গেল আমাদের। কদিন বাদেই অন্তু খুব ব্যস্ত হয়ে পড়লো পড়াশোনায়। তার ব্যস্ততা খুব করে প্রভাবিত করে ফেললো আমাদের সম্পর্ককে। আগের মতো কোনো কিছুই আর থাকলো না। দুজনের মধ্যস্থতায় আমরা দেখা সাক্ষাৎ কথা বলা সব কমিয়ে আনলাম। আমার একটুখানি কষ্টই হতো এইভাবে, কিন্তু মানিয়ে নিতাম আমি। সারাদিনে বিচ্ছিন্ন কনভারসেশন আমি সময় অসময়ে বের করে করে দেখতাম। এভাবে দেখা যেত কবে কি কথা হয়েছে সব মুখস্থ হয়ে যেত আমার। আগে আমি পরকটো ছিলাম, কিন্তু অন্ধপ্রেম আমার লেখাপড়ার প্রতি সব আগ্রহ কমিয়ে দিল। ফলস্বরূপ পরীক্ষাগুলোতে একদমই ভালো রেজাল্ট করতে পারছিলাম না। অন্তু বকাঝকা করতেও দেখা হলেই তখন প্রমিস করতাম ভালো করে পড়বো, কিন্তু পড়তে বসলে মনে হতো বইয়ের ভেতর সে ঢুকে বসে আছে। তার খেয়ালে ডুবে থাকতে থাকতে কোন দিক দিয়ে যে সময় চলে যেত টেরই পেতাম না। কিন্তু আমার এই খামখেয়ালি পড়া পরবর্তীতে যে আমাকে কতটা ভোগাতে পারে তা তো আর তখন চিন্তা করিনি আমি। বিপদে না পড়া অবধি চিন্তা করতেও ইচ্ছে হয়নি। জীবনে তখন নতুন কষ্ট এসে হানা দিয়েছে আমায়, লং ডিস্টেন্স রিলেশনশিপের কষ্ট। অন্তু বিদেশে যাওয়ার আগে আগে একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছিল। শেষ মুহূর্তে দেখা সাক্ষাৎ একদমই হয়নি আমাদের। একদিন দেখা করার কথা অবশ্য ছিল। আমি সেদিন বেশ প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম তার সাথে দেখা করার জন্য, কিন্তু শেষ মুহূর্তে সে আর আসতে পারেনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর যখন জানতে পেরেছিলাম সে আসবে না, তখন কষ্টটা কাউকে বোঝানোর মতো নয়। হৃদয়ে এফোর ওফোর করে দেয়া কষ্ট। খুব যত্ন করে রান্না করে নিয়ে গিয়েছিলাম আমি মানুষটার জন্য, সব ফেলে দিয়ে আসতে হয়েছে আমায়। সে যে অদ্ভুত দিনটা, সেই দিনটা থেকে আমার আত্মসম্মানে আঘাত লাগা শুরু হয়। মানুষটা চলে যাওয়ার পর একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলাম। সে খুব নিষ্ঠুর প্রকৃতির, অনেকটা স্বার্থপর। তার মাথায় যখন যেটা ঢুকে যায় তখন সেটার পেছনে সে এতখানি ব্যস্ত হয়ে পড়ে, আশপাশটা আর তাকাতে চায় না সে। যাওয়ার আগে বলেছিল দূরত্ব যত যাই হোক না কেন যোগাযোগে কোনো সমস্যা হবে না, সব আগের মতোই থাকবে। কিন্তু এটা ছিল একটা চরম মিথ্যা কথা। তার যাওয়ার 2 মাস পার হয়ে গেলেও ফোন তুলে একটা কথা সে আমার সাথে বলেনি। রাতের পর রাত কেটে গেছে, ফোন হাতে নিয়ে অপেক্ষা করেছি আমি। মেসেজের পর মেসেজ দিয়ে গেছি, সে কালে ভদ্রে একটা উত্তর দিয়েছে, তাছাড়া নয়। অভিমানে গুমড়ে গুমড়ে কেঁদেছি আমি, কিন্তু অভিমান জমিয়ে রাখিনি। সে আমার জীবনের একমাত্র অবলম্বন। তার সবকিছু আমি মেনে নিতে রাজি ছিলাম, কিন্তু কোনো মূল্যে হারাতে রাজি নই। খুব ব্যক্তিত্বহীন হয়ে গিয়েছিলাম সে সময়টায়। ইন্তেশারের সামনে হর হামেশা আমার যে কঠিন রূপটা দৃশ্যমান ছিল তার ছিটে ফোটা অন্তুর সামনেও ছিল না। আমার ফ্ল্যাটমেট আপুরা আমায় নির্বোধ পাগল বলেও কটাক্ষ করেছে। সরল এবং স্বল্পভাষী হওয়ায় পছন্দের ছিলাম তাদের আমি।
কিন্তু আমার পরগাছা হয়ে যাওয়ার ব্যাপারটা তারা কিছুতেই মানতে পারেনি। অনেক সময় অনেক কিছু বলে বোঝাতে চেয়েছে তারা আমায়। আমি একটা ভুল সম্পর্কে জড়িয়ে পড়েছি। অতি সত্য সম্পর্কটা থেকে আমার বেরিয়ে আসা উচিত, কিন্তু আমি বিশ্বাস করিনি তাদের কথা। উল্টো তাদেরই আমার শত্রু মনে হয়েছে। আমার মানুষটাকে আমার চাইতে ভালো আর কেউ চিনবে তা তো পসিবল না। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই যোগাযোগ করতে পারছে না। ভিন্ন দেশ, ভিন্ন কালচার, সমস্যা হতেই পারে। একটুখানি যোগাযোগ করছে না, এই জন্য এরা এত কথা বলবে আমায়। অন্যের রিলেশনশিপ নিয়ে কমেন্ট করা কেমন অভ্যাস এটা, ছি। ধীরে ধীরে আমার বিরক্তি তৈরি হচ্ছিল তাদের উপর। তারপর তাদের এড়িয়ে যেতে শুরু করলাম। আমি এবং আমার আগ্রহ ভরা অপেক্ষা তখন একে অপরে পরিপূরক হয়ে গেলাম। খুব কঠিন একটা সময় কাটতে লাগলো আমার। কি অদ্ভুত অদ্ভুত খেয়াল আসতো মাথায়। নিজেকে শেষ করে দেওয়ার খেয়ালটাই আসতো সবার আগে। মনে হতো আমি খুব অপদার্থ, কাউকে ভালোবেসে বেঁধে রাখার ক্ষমতা আমার নেই। এভাবে এক পর্যায়ে মানসিক রোগী বোধহয় হয়ে যেতাম আমি, যদি হুট করে আবারও অন্তর আগমন না ঘটতো। কোনো এক ফ্যাকাশের রোদ বিকেলে সুদূর লন্ডন থেকে চলে এলো তার ফোন কল। এতদিন বাদে কল পেয়ে আমার সে কি কান্না! আমায় কাঁদতে দেখে তারও আক্ষেপের শেষ নেই। ঝামেলায় ফেসে গিয়েছিল বেচারা। দেশের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, আমার সাথেও তাই যোগাযোগ করতে পারেনি। অনেক কান্নাকাটি, মান অভিমান, প্রমিস দেয়া নেয়া নিয়ে তারপর সে যাত্রা ঝামেলা মিটলো আমাদের। কিছুদিন ঠিকঠাক থাকলো সব, তারপর কি হলো আবারও কোনো খোঁজ নেই। আমি তো দুশ্চিন্তায় পাগল। ফের মাস কাবার করে এসে সে বলল, এরকমটা হতেই থাকবে এখন থেকে। দূরত্ব, যোগাযোগহীনতা যেন আমি মানিয়ে নেই। অকপটে বলে দিল সে, কিন্তু আমি মানতে পারলাম না। সারাদিনের মধ্যে 1 ঘন্টা আমাকে দেওয়ার মতো সময় নেই তার। এত কিসের ব্যস্ততা তার! আমি তো আমার সব কাজ আটকে রেখে তার অপেক্ষাতেই বসে থাকি। সে একটু ম্যানেজ করতে পারে না। রাগ হয় আমার, সইতে না পেরে চিৎকার চেঁচামেচি করি। সেও থেমে থাকে না। অনেক কঠিন কঠিন কথা বলে আমাকে, কটাক্ষ করে বলে,